নিবেদিত গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক মুকুট মঞ্চস্থ হয়ে চলেছে। স্বরচিত গল্প মুকুট থেকে গুরুদেব স্বয়ং এই নাটকটি রচনা করেছিলেন। আপাত দৃষ্টিতে এই নাটকটি কৃষিপাত্র বই হলেও এখানে রাজনীতি, দ্বন্দ্ব, বিরোধ, যুদ্ধ, চক্রান্ত, কূটনীতি বারবার আলোচিত হয়েছে। এই নাটকের প্রেক্ষাপট আনুমানিক প্রায় 440 বছর আগে। তখন ত্রিপুরা ছিল স্বাধীন এবং অধুনা চট্টগ্রাম ত্রিপুরার অংশ ছিল। আরাকান চট্টগ্রাম সংলগ্ন একটি জায়গা, তাই আরাকানের রাজা মাঝে মধ্যেই ত্রিপুরা আক্রমণ করতেন। ত্রিপুরা রাজা অমর মালিকের সঙ্গে আরাকান রাজের বিবাদের ফলে তৈরি হল যুদ্ধের পরিস্থিতি। অমর মালিক সিদ্ধান্ত নিলেন তার 3 ছেলেকে যুদ্ধে পাঠাবেন। ঈশাখা সৈন্যাধ্যক্ষ হলেন। ছোট কুমার রাজধরের ছলনার ফলে ত্রিপুরার চরম পরাজয় ঘটে। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে অমর মালিক পরাজিত হয়ে অপমানে আত্মহত্যা করলেন। যুবরাজ যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলেন। মধ্যম কুমার বীর বিক্রমে যুদ্ধ করে যুদ্ধক্ষেত্রেই প্রাণ বিসর্জন দিলেন। পরবর্তীতে রাজধর রাজা হয়ে 3 বছর ত্রিপুরা রাজত্ব করলেও তিনিও গোমতীর জলে ডুবে মারা যান। শোনা যায় মধ্যম কুমারের পুত্র কল্যাণ মাণিক্য তার ছোট কাকা রাজধরের মৃত্যুর পর রাজা হন। এই নাটকটি উপস্থাপনে যাদের আন্তরিক সাহায্য পেয়েছি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নাটকটির সময়সীমা আনুমানিক 1 ঘন্টা 10 মিনিট। নাটক চলাকালীন আপনাদের জলভাস যন্ত্রগুলি অনুগ্রহ করে নিষ্ক্রিয় রাখুন। শুরু হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক মুকুট। তবে কি ধরে ডাকবো? চুল ধরে না কান ধরে? আমি বলে রাখছি, তুমি যদি আমার সম্মান না রাখো, তোমার সম্মানও আমি রাখবো না। আমার সম্মান যদি তোমার হাতে থাকার ভার থাকতো, তবে তাকে কানা করার জন্য হাতে বিকিয়ে আসতো। আমার সম্মান আমি নিজেই রাখতে পারবো। যদি তাই চাও, তবে ভবিষ্যতে আমার নাম ধরে রেখো। বটে? হ্যাঁ। মহারাজা ধীরাজকে কি বলে ডাকতে হবে? হুজুর, জনাব, জাহাপনা। আমি তোমার ছাত্র বটে, কিন্তু আমি রাজকুমার। এ কথা তুমি ভুলে যাও। সহজে ভুলিনি। তুমি যে রাজকুমার সে কথা মনে রাখা শক্ত করে তুলেছে। তুমিও যে আমার উস্তাদ সে কথা মনে রাখতে ভুলে না যাচ্ছি। সেনাপতি সাহেব, ব্যাপার কি? শোনো তো বাবা, বড় তামাশার কথা। তোমাদের মধ্যে এই যে ব্যক্তিটি সকলের ঘনিষ্ঠ,
একে জাহাপানা শেহেনশা বলে না ডাকলে ওরা সম্মান থাকে না। ওর সম্মানের এত টানাটানি। বলো কি সত্যি নাকি? চুপ করো দাদা। তোমাকে কি বলে ডাকতে হবে? জাহাপানা? শাহেনশা? দাদা চুপ করো বলছি। জানা চুপ করে থাকা যে বড় শক্ত, হাসি থেকে পেট ফেটে যায়। তুমি অত্যন্ত নির্বোধ। ঠান্ডা ঠান্ডা তোমার বুদ্ধি তোমারই ভাব, তারপরে আমার বিশেষ করবে ওর বুদ্ধিটা সম্পত্তি বড়ই পেয়ে উঠেছে। নাগাল পাওয়া যাচ্ছে না, মই লাগাতে হবে। মহারাজের কাছে আমার নালিশ আছে। কি হয়েছে? বিশাখা পুরো পুলিশের সাথেও আমার অসম্মান করে। এর বিচার করা যাবে। অসম্মান কেউ করে না, অসম্মান তুমি করো। আরো তো রাজকুমার আছেন, তারা মনে রাখেন আমি তাদের গুরু। আমি মনে রাখি তারা আমার ছাত্র। সম্মান অসম্মানের কোনো কথাই ওঠে না। সেনাপতি সাহেব, কুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের মান রক্ষা করে চলতে হবে বইকে। মহারাজ যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করেছেন, তখন মহারাজকে যেরকম সম্মান করেছি, রাজকুমারদের তা অপেক্ষা কম করি। অন্য কুমারদের কথা বলতে চাইনি, কিন্তু চুপ করে বংশ, আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি। মহারাজ মাফ করবেন, রাজবংশের এই কনিষ্ঠ পুত্রটি বড় হলে মুন্সির মতো কলম চালাতে পারবে, কিন্তু তলোয়ার এড়াতে সমান হবে না। সে দেখুন মহারাজ, এরাই তো রাজপুত্র, রাজগৃহ আলো করে আছে। রাজধর, খাসার কি বলছে? তুমি অস্ত্র শিক্ষায় ওকে সন্তুষ্ট করতে পারোনি? সে আমার ভাগ্যের দোষ মহারাজ, অস্ত্র শিক্ষার দোষ নয়। মহারাজ নিজে আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন, এই আমার প্রার্থনা। আচ্ছা, উত্তম। কাল আমাদের অবসর আছে, কালই পরীক্ষা হবে। তোমাদের মধ্যে যে জিতবে তাকে আমার এই ভিড়ে বাঁধানো তলোয়ারটি পুরস্কার দেব। সাবাস রাজধর, সাবাস। আজ তুমি ক্ষত্রিয় সন্তানের মতো কথা বলেছ। অস্ত্র পরীক্ষায় যদি তুমি হারো, তাতেও তোমার গৌরব নষ্ট হবে না। হার ঠিক তো আল্লাহর ইচ্ছা, কিন্তু ক্ষত্রিয়ের মনে স্পর্ধা থাকা চায়। থাক সেনাপতি, তোমার বাহুরা অন্য কুমারদের জন্য জমা থাক। এতদিন তা না পেয়েও যদি আবার চলে গিয়ে থাকে, তবে আজও আর কাজ না। রাগ করো না ভাই রাজধর। সেনাপতি সাহেবের সরল ভৎসনা সাদা দাড়ির মতো, সমস্তই কেবল বুদ্ধি। কোনো একটি গুণ দেখলে তৎক্ষণাৎ তুমি সব ভুলে যায়। আর অস্ত্র পরীক্ষায় যদি তোমার জিত হয়, তাহলে দেখবে খান সাহেব তোমাকে যেমন মনের সঙ্গে পুরস্কৃত করবেন, তেমন আর কেউ নয়। দাদা, আজ পূর্ণিমা আছে। আজ রাত্রে যখন গোমতী নদীতে বাঁধে জল খেতে আসবে, তখন শিকার করতে গেলে হয় না? বেশ তো, তোমার যখন ইচ্ছে হয়েছে তো যাওয়া যাবে। কি আশ্চর্য! রাজধরের হঠাৎ শিকারের প্রকৃতি হলো, এমন তো কখনো দেখা যায় না। ওর আমার শিকারের প্রবৃত্তি নেই। তুমি সকলে যে বড় জীব শিকার করে বেড়ান। রাজসভায় দুই পাওয়ালে এমন একটি জীব নেই, যিনি ওর কোনো না কোনো ভাবে আটকানা করেছেন। সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন তোমার জিভ হও তেমনি, দুই খরধর। যার উপর গিয়ে পড়ে তার একেবারে মর্মচ্ছেদ না করে ফেলে না। দাদা, তুমি আমার জন্য দেব না। ভা সাহেব তার জিহ্বায় যতই শান দিন না কেন, তিনি আমার মর্মে আঁচড় কাটতে পারবেন না। তোমার বড় পাইকে বাবা, বড় শক্ত। যেমন হঠাৎ আজ রাত্রে তোমার শিকারে যাবার শখ হলো, এই মর্ম ভালো বোঝা যাচ্ছে না। আহারে তোমার প্রত্যেক কথাতেই রাজধরকে আঘাত করো না, তোমার অভ্যাস হয়ে যাচ্ছে। সে আঘাতে বেদনা না পাওয়াও আমার অভ্যাস হয়ে গেছে। দাদা, আজ রাত্রে শিকারে যাওয়াই তোমার মধ্যে। এই তোমার সঙ্গে হয় শিকার করতে যাওয়াই বিড়ম্বনা। কোথায় বিড়ম্বনা শিকার করতে হয়? তুমি বনে গিয়ে বড় বড় জন্তু মেরে আনো, আর আমরা লাউ, কচু, কুমড়ো, কাঁঠাল শিকার করে নিই। যুবরাজ ঠিক বলেছেন পুত্র, তোমার তীর সকলের আগে ছোটে, তুমি খাত দিয়ে রাখো। তোমার সঙ্গে পেরে উঠবে কে? না দাদা, ঠাট্টা না। তুমি না গেলে শিকারে যাবে তো। আজ চলো, আজ রাজধরের ইচ্ছে হয়েছে, তাকে নিরাশ করবো না। কেন দাদা? আমার ইচ্ছে হয়েছে বলে কি যেতে দেব? ভাই, তোমার সঙ্গে তো রোজই যাচ্ছি। তাই কিছু পুরনো হয়ে গেছে। আমার কথা অমন উল্টো বুঝলে বড় ব্যথা লাগে। না দাদা, ঠাট্টা করছি না। চলো চলো, প্রস্তুত হয়ে যাও। চলো।
যদি টিকে থাকতে চাও তো চুপ করে থাকো। বনমালী তো ঠিক কথাই বলেছে। ওই ছোট কুমারের কথা বলে তুমি মুখে যা আসে তাই বলো। রাজার ছেলে কে ভালো কে মন্দ সে বিচারের ভার আমাদের উপর নেই। হবে কিনা আমাদের যুবরাজ ভালো থাকুন আর আমাদের মধ্যম কুমার ভাই লক্ষণের মতো তার সঙ্গে থেকে তাকে সর্বদা রক্ষা করুন, এই প্রার্থনা করে। ওই ছোট কুমারের কথা মুখে না নাই ভাবো। ইচ্ছে করে তো আনিলে। আমাদের মধ্যম কুমার সরল মানুষ, কণিকার ভয় ডর নেই, পাপ চক্রও নেই। সর্বদাই ভয় হয় ওই যার নামটি পৌঁছিয়ে উনি তখন তাকে কি ভাষণে থাকেন। এই জল জল হয়ে আসছে। ওই যে সঙ্গে ওর মামাতো ভাই ধুরন্ধরটিও আছে, শরীর সঙ্গে মঙ্গল এসে ঢুকেছে। চল চল চল। অসহ্য হয়েছে। কিন্তু সহ্য করতেও তো কসুর নেই। ইন্দ্রকুমারের সঙ্গে তো প্রায় জন্মবধি এরকম চলে আসছে, কিন্তু অসহ্য হয়েছে এমন তো লক্ষণ দেখিনি। লক্ষণ দেখিয়ে লাভ হবে কি? যখন দেখাবো একেবারে কাজে দেখাবো। একটা সুযোগ এসেছে, এইবার অস্ত্র পরীক্ষায় আমি লক্ষ্য ভেদ করব। ইন্দ্রকুমারের পক্ষে নাকি? বক্ষে নয় ধুরন্ধর, বক্ষে নয়, ওর হৃদয়ে। ওর অহংকারটাকে বিধে একেবারে এফর ওফর করবো। অস্ত্র পরীক্ষা ইন্দ্রকুমারকে জিতবে, এইটাকে সুযোগ বলছো? সুযোগ কি তীরের মুখে থাকে? সুযোগ থাকে বুদ্ধির ঢোকায়। বসো না, বসো। তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। কাজ তো তোমারই বরাবর করে আসছি, ফল তো কিছুই পাই না। ফল ফল সবুরে পাওয়া যায়। কোনো রকম খুন্তিতে ইন্দ্রকুমার দাদার অস্ত্রশালায় ঢুকে তার তুলের প্রথম খোপটি থেকে তার নাম লেখা টিপটি তুলে আনতে হবে, আর আমার নাম লেখা টিপটি বসিয়ে আনতে হবে। তার সঙ্গে আমার তীর বদল হবে, ভাগ্যও বদল হবে। সবই তারা বুঝলুম, কিন্তু আমার প্রাণটি সেটি গেলে তো আর বদল চলবে না। তোমার কোনো ভয় নেই, আমি আছি। তুমি তো বরাবরই আছো, কিন্তু ভয়ও আছে। সেই যখন ইন্দ্রকুমারের উপর পাত দেওয়া ধনুকটার উপর তুমি লোভ করলে, আমি তো সেটি সংগ্রহ করে তোমার ঘরে এনে লুকিয়ে রেখেছি। শেষকালে যখন ধরা পড়লে, ইন্দ্রকুমার ঘৃণা করে সেই ধনুকটা তোমাকে দান করল। কিন্তু আমার যে অপমানটা করলে সে আমার জীবন গেলেও যাবে না। তখন তো ভাই তুমি ছিলে, রক্ষা যখন বলেছিলে সে আমার মনে আছে। এবার তোমার সময় এসেছে ধুরন্ধর, সময় এসেছে সেই অপমানে শোধ দেবার জোগাড় করো। সময় কখনকার আসে সেটা পরিষ্কার বোঝা যায় না। এই দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করার শক্তিটাই ভালো, সত্যতার সবটা তার পক্ষে নিরাপদ নয়। ওই যে ওরা সব আসছে, আমি পালাই। তোমার সঙ্গে আমাকে একত্রে দেখলে তোমার যে কথাগুলি বলবে তাতে মধু বর্ষণ করবে না। সত্ত্বেও যে তোমার চেয়ে আমার প্রতি বেশি ভালোবাসা প্রকাশ করবে এমন আমার ভরসা নেই। মধ্যম গৌরবিতা আপনাকে খবর দিতে বললেন যে আপনার অস্ত্রশালায় একটি জ্যান্ত অস্ত্র ঢুকেছে। তিনি বায়ু অস্ত্র
সন্ধান নেওয়া উচিত। ভালো তুই প্রতাপ, কলি যুগেও এমন ব্যাপার ঘটে নাকি? আগে কুমার কলি যুগেই ঘটে, সত্য যুগে নয়। দরজাটা খুললেই সব বুঝতে পারবে। তাই পায়ের শব্দ শুনে দেখি রাজধর্য। তোমাকে কেউ অস্ত্র করে ভুল করেছিল নাকি? মানে মেজ বৌরানীমা তামাশা করে আমাকে এখানে বদ্ধ করে রেখেছিল। এ ঘরটা তো সহজ তামাশার ঘর না, এখানকার তামাশা যে ভয়ঙ্কর ধারাম তামাশা। এখানে তোমার আগমন হলো যে আজ অস্ত্র পরীক্ষার জন্য অস্ত্র খুঁজতে গিয়ে দেখলুম আমার অস্ত্রগুলো তো সব মরচে পড়ে রয়েছে। কালকের অস্ত্র পরীক্ষার জন্য সেগুলোকে সব সাফ করতে দিয়েছি। তাই বৌরানীমার কাছে এসেছিল তোমার কিছু অস্ত্র ধার নেবার জন্যে। তাই তিনি বুঝি সমস্ত অস্ত্র সারা সুখ তোমাকে ধার দিয়ে বসে আছে না? তা বেরিয়ে দেখা যাও, ঢুকে পড়ো, ধারের ব্যাগ ফুরিয়েছে নাকি? হাসো হাসো, এই তামাশায় আমিও হাসবো, কিন্তু এখন নয়। চলুন দাদা, আজ আর শিকারে যাচ্ছি না। এই ছোট কুমারকে নিয়ে আপনাদের সমস্ত ঠাট্টা আমার ভালো বোধ হয় না। ঠাট্টা নিয়ে বলতেছি, উনিও ঠাট্টা করুন না। ওর ঠাট্টা বড় সহজ হবে না। না, আজ তোমাকে জিততে হবে, নইলে চলবে না। লক্ষ্য প্রশ্ন হলেও জগৎ সংসার যেমন চলছিল ঠিক তেমনি চলবে। আর যদি নাই বা চলতো তাতেও আমার জিতবার কোনো সম্ভাবনা দেখছি না। না, তুমি যদি হারো তবে আমি ইচ্ছাপূর্বক লক্ষ্যভ্রষ্ট হব। না ভাই, ছেলে মানুষ করো না, ওস্তাদের নাম রাখতে হবে। যুবরাজ, সময় হয়েছে, অনুগ্রহ করো। মনোযোগ করো, দেখো হাত ঠিক থাকে জানো। যা, ফসকে গেল। মনোযোগ করেছিলাম খাঁ সাহেব, তীর্যক করতেই পারলুম না। কখনো না, মন দিলে তুমি নিশ্চয়ই পারবে। দাদা, তুমি কেবল উদাসীন হয়ে সমস্ত জিনিস তুমি ফেলে দাও, এটা আমার ভালো কষ্ট হয়। তোমার দাদার বুদ্ধি তীরের মুখে কেন খেলে না তা জানো? বুদ্ধিটা তেমন সূক্ষ্ম নয়। সেনাপতি সাহেব, তুমি অন্যায় করেছো। কুমার, এবার তুমি লক্ষ্যভেদ করো। আমি দাদা হব। এখন উত্তর করবার সময় নয়, আমার আদেশ পালন করো। যা, তোমার তীরও তোমার দাদা তীরেরই অনুসরণ করেছে, লক্ষ্যের দিকে লক্ষ্যও করেনি। ভাই, তোমার দিকটা অনেকটা নিখুঁত দিয়ে
দেখি, তাই তো একসঙ্গে আমাদের সকলেরই ভুল হলো। আজ নয় মহারাজ, আমার প্রতি বরাবরই ভুল হয়ে আসছে। কিছু বোঝা যাচ্ছে না। আমি বুঝেছি। মহারাজ, আজ বিচার করুন। বিচার? তুমি বিচার চাও? তাহলে যে মুখে চুনকালি করবে, বংশের লজ্জা প্রকাশ করবো না, অন্তর্জাল তোমার বিচার করবে। বাবা ইন্দ্র কুমার, ঠিক করে বলো তো কি হয়েছে? ঘুম তো হয়নি তো? কখনোই না, পরীক্ষা করে দেখো। তাই তো দেখছি, ঘুম তো ঠিকই আছে। আচ্ছা বাবা ইন্দ্র কুমার, সত্য করে বলো, এর মধ্যে তোমার অস্ত্রশালায় কেউ কি প্রবেশ করেছিল? সে কথার প্রয়োজন নেই খাঁ সাহেব। সত্য করে বলো বাবা, তুমি নিশ্চয়ই জানো কেউ তোমার অস্ত্রশালায় গিয়ে তোমার সাথে তীরবন্ধন করেছে। চুপ করো খাঁ সাহেব, ও কথা থাক। তাহলে তুমি হার মানছ? আমি হার মানছি। সাবাস বাবা সাবাস, তুমি রাজার ছেলে বলে। মহারাজ, কোথাও একটা কিছু অন্যায় হয়ে গেছে, সেই কথাটা প্রকাশ পাচ্ছে না। আর একটা পরীক্ষা না হলে ঠিকমতো মীমাংসা হতে পারবে না। হ্যাঁ সাহেব, অন্যায় আর কিছু নয়, আমার জেতাই অন্যায় হয়েছে। কিন্তু তাই বলে আবার পরীক্ষার অপমান আমি স্বীকার করতে পারবো না। আমার জিত হবে যদি অন্যায় হয়ে থাকে, তার সহজ প্রতিকার আছে। এই পুরস্কার আমার চাইলে মধ্যম কুমারকে পুরস্কার দেওয়া হোক। সে কথা আমি বলতে পারি না। তীরের ফলে যখন তোমার নাম লেখা আছে, তখন তোমাকে পুরস্কার দিতে আমি বাধ্য। এই না, পুরস্কার আমি শিরোধার্য করে নিচ্ছি। কিন্তু আমার এই সৌভাগ্য যখন কারো মন প্রসন্ন হচ্ছে না, তখন এই তলোয়ার আমি দাদা ইন্দ্র কুমারকেই দিই। ঠিক, তোমার হাত থেকে পুরস্কারের অপমান গ্রহণ করবে কে? দেখি ইন্দ্র কুমার, মহারাজের যত তলোয়ার তুমি মাটিতে ফেলে দিতে সাহস করো, তোমার এই অপরাধের সম্মুখীন থাকতে হওয়া চাই। আমাকে স্পর্শ করো না। পুত্র, দেখি পুত্র, তুমি আজ আত্মবিস্মৃত হয়েছ। সেনাপতি সাহেব, আমাকে ক্ষমা করো। আমি আজ যথার্থ হয়ে আত্মবিস্মৃত হয়েছি। আমাকে শাস্তি দাও। পিতা, আমাকে মারো না। আজ আমার সকল রকমেরই হার হয়েছে। ক্ষান্ত হও ভাই, ক্ষান্ত হও। ঘরে ফিরে চলো। মহারাজ, আমার একটা নিবেদন আছে। খেলার পরীক্ষা তো চুকেছে, এবার কাজের পরীক্ষা হোক, দেখা যাবে তাতে আপনার কোন পুত্র পুরস্কার আনতে পারে। কোন কাজের কথা বলছো সেনাপতি? আরাকান্দাজের সঙ্গে মহারাজের যুদ্ধের মতলব আছে। সৈন্য তো প্রস্তুত হয়েছে, এবার কুমারদের সেই যুদ্ধে পাঠানো হোক। ভালো কথাই বলেছো সেনাপতি। খবর পেয়েছি আরাকানের রাজা চট্টগ্রামের সীমানার কাছে এসেছে। বারবার তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু মূর্খের শিক্ষা শেষ তো কিছুতে হয় না। জমদাদের পাঠশালায় না পাঠালে গতি নেই। কি বলো বসুবন? আমাদের সেই চিরশত্রুর সঙ্গে লড়াইয়ে যাত্রা করে খাদ্যচর্যের দীর্ঘ গ্রহণ করতে রাজি আছো কি? আছি, দাদাও যাবে। আমিও যাবো মনে করছি নাকি? তবে ইশাখা, তুমি সৈন্যাধ্যক্ষ হয়ে এদের সকলকে শত্রু বিজয় দিয়ে যাও। ত্রিপুরেশ্বরী তোমাদের সহায়ক। তুমি 5,000 সৈন্য নিয়ে তফাতে থাকবে না? হ্যাঁ, ঈশাখার কাছে আমি এই প্রস্তাব পাঠিয়েছি। সে তো আমি জানি, আমি তখন সেখানেই উপস্থিত ছিল। তা নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল। কিরকম? প্রথমেই তো ইন্দ্র কুমার অট্টহাস্য করে উঠলেন। তিনি বললেন, রাজধানীর যুদ্ধ প্রণালীটাই এরকম। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে থেকেই তিনি যুদ্ধ করতে ভালোবাসেন। সে কথা ঠিক ধুরন্ধর, সে কথা ঠিক। ক্ষেত্রে থেকে যুদ্ধ করে মজুররা, দূরে থেকে যে যুদ্ধ করে সেই যোদ্ধা। ঈশাখা কি বলল? তোমার উপর তার বিশ্বাস কিরকম সে তুমি জানোই। তুমি যদি পায়ে ধরতে যাও, তাহলেও তিনি সন্দেহ করে নিশ্চয়ই জুতো জোড়াটা তোমার
জন্যে রাজগড় যুদ্ধক্ষেত্র থেকে তফাতে থাকতে চান সেটা তার পক্ষে আশ্চর্য নয়, কিন্তু 5,000 সৈন্য সঙ্গে রাখতে চান সেইটা আমার ঘরে ঠেকছে না। যুবরাজ কিছু বললেন না? যুবরাজ কাউকে যে সন্দেহ করবে সে পরিমাণ প্রতি ভগবান তাকে দেননি। এমনকি তুমি তোমার উপরেও তার সন্দেহ হয়। এই দেখো দুরাকা, দাদার কথা তুমি অমন করে বলো না। ও ওই জায়গাটা তোমার একটু নরম আছে, সেটা মাঝে মাঝে ভুলে যাবে। যাবো তিনি বললেন, না না, রাজতরের প্রতি তোমরা অন্যায় বিচার করছো। তার প্রস্তাবটা তোমার ভালোই ঠেকছে। যুদ্ধে যদি সংকট উপস্থিত হয় তাহলে তুমি তার সৈন্য নিয়ে আমাদের সাহায্য করতে পারবে। এই যুবরাজের অনুরোধেই তো ঈশাকা তোমার প্রস্তাবে রাজি হলে, নইলে তার তোমার ইচ্ছে ছিল না। কিন্তু আমি তোমার আলাদা থাকার মতলবটা ভালো বুঝতে পারছি। ওদের সঙ্গে একত্রে মিলে যুদ্ধ করে আমার লাভ কি? জিত হলে সেদিন থেকে ও আমার জিত বলতে রাখো। তবু ভুলেও তো তোমার নাম নিতে পারি। তফাতে বসে যুদ্ধ জয় হলেও তোমার অবজাস, হারলে তো কোনো কথাই নেই। আমার এই 5,000 সৈন্য নিয়েই আমি যুদ্ধে জিতব, এবং আমি একটা লাই জিতব। কিরে, যুদ্ধের খবর কি? আজকের লড়াই তো সমস্ত দিন ধরে চলছে, কিন্তু এ পর্যন্ত এরা শত্রুদের মুখ ভেদ করতে পারেনি। সূর্যাস্ত দেখার তো আর বেশি দেরি নেই। অন্ধকার হয়ে গেলে বোধহয় যুদ্ধ আজকের মতো বন্ধ রাখতে হবে। হ্যাঁ, কে তুমি? আমি বলবান, যুবরাজ আমাকে পাঠিয়েছেন, সেই নির্ভর হয়ে গেল। আপনার যেখানে সৈন্য নিয়ে থাকবার কথা ছিল সেখানে আপনাকে না পেয়ে বহু সন্ধানে এখানে এসেছি। যুবরাজের আদেশ কি? শত্রু সৈন্যের সংখ্যা আমরা যেরকম অনুমান করেছিলাম তার চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে। যুদ্ধ অনেক কঠিন হয়ে এসেছে। কুমার ইন্দ্রকুমার তার অশ্বরথী দল নিয়ে শত্রু সৈন্যের উত্তর দিকে আক্রমণ করেছিলেন, আর কিছুক্ষণ সময় পেলে তিনি সেদিক থেকে শত্রু সৈন্যকে ঘটিয়া ড্যামের নদীর কিনারা পর্যন্ত আনতে পারতেন। সত্যি নাকি? তার সময় পেলে কি করতে পারবে সেই কথা কল্পনা করে বিশেষ লাভ নেই। সময় পাননি বলেই বোধ হচ্ছে। শত্রু সৈন্যকে যখন প্রায় গলিয়ে গেছেন এমন সময় খবর পেলেন যুবরাজ সংকটে পড়েছেন। শত্রুরা তাকে ঘিরে ফেলেছে। ঈশাকা তখন অন্যদিকে যুদ্ধে নিযুক্ত। তিনি খবর পেয়ে বললেন, এখানে জয়লাভ করতেই আমি এসেছি, যুদ্ধে যুবরাজকে উদ্ধার করতে নয়। এখান থেকে লড়তে গেলে শত্রুরা সুবিধা পেয়ে যাবে। জানা কি তবে? না, তার কোনো বিপদ নয়। ইন্দ্রকুমার তার সৈন্য নিয়ে তাকে উদ্ধার করেছে। তবে এই গোলমালে যুদ্ধে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে। আপনাকে খুঁজতে চারিদিকে লোক গিয়েছে। আপনার সাহায্য না পেলে বিপদ ঘটতেও পারে। অতএব আপনি আর কিছুমাত্র বিলম্ব করবেন না। না না, কিছু মাত্র বিলম্ব করো। যাও, তোমরা বিশ্রাম করো, আমি প্রস্তুত আছি। তুমি যাচ্ছ নাকি? যাচ্ছি বটে, কিন্তু ওদিকে নয়, অন্যদিকে। বাড়ির দিকে? তুমিও কি ঈশাকার কাছে বিদ্রোহ অভ্যেস করেছো? বীরত্ব যার খুশি তিনি দেখান, কিন্তু যুদ্ধ জয় করে যদি কেউ বাড়ি ফেরে তো সেই রাজধন। দুরাকা, যাও দেখো আমার শিবিরে যেন কেউ আগুন না জ্বালে, একটি প্রদীপও যেন না জ্বলতে পারে। বেশ, আমি সকলকে সাবধান করে দিচ্ছি। কিন্তু কি তোমার অভিপ্রায় খুলেই বলো না। তুমি যদি আমাকে আর আমি যদি তোমাকে সন্দেহ করি তাহলে পৃথিবীতে আমাদের দুটির তো কোথাও ভর দেওয়ার জায়গায় থাকবে না। আজ রাত্রের অন্ধকারে আমি সৈন্য নিয়ে গোপনে নদী পার হয়েছি। হঠাৎ আরাকান রাজার শিবিরে উপস্থিত হয়ে তাকে বন্দি করল। এখানে কোথায় পালাবে? ঘর কিন্তু নেই। পরক্ষণে আমি সমস্তই সন্ধান করে রেখেছি। সূর্য তো অস্ত গেল, আজ আড়াই প্রহর রাত্রে চাঁদ উঠবে, তার পূর্বেই আমাদের কাজ শেষ করতে হবে। অতএব আর বড় বেশি দেরি নেই, তুমি যাও, প্রস্তুত হও গে। এসো না, আরেকটি কাজ করো, যুবরাজের দুর্বীরা যেন ফিরে যেতে না পারে, তাদের বন্দি করে রাখো। সেনাপতি সাহেব, আপনি দাদার উপর রাগ করবেন না। আজ রাত্রে আমাদের সৈন্যরা সব বিশ্রাম করবে, কাল আমরা যুদ্ধে জয়লাভ করবো। এখন ইন্দ্রকুমার আগুন যত শীঘ্র নেভানো যায় ততই লোক করবে। তাকে সময় দিলে কিসের থেকে কি যে ঘটে কিছুই বলা যায় না। আজ আমরা জিতে আসছি, তবু তোমার দাদা নিতান্ত নির্বোধের মতো শত্রুদের মাঝখানে নিজেকে ক্ষমতা জড়িয়ে বসবে। আমাদের সমস্ত
আচ্ছা বাবা, তোমার কথা মানছি, কিন্তু শুধু বীর নয়, শ্রীপদ বীর না হলে সেদিকে কেউ যেত না। কিন্তু তাতে তোমার লড়াই কোনো ব্যাঘাত ঘটে। খুব ব্যাঘাত হয়েছিল। আমার সৈন্যরা খবর পেয়ে সকলেই চঞ্চল হয়ে উঠল, তাদেরকে লড়াই করছিল। আমাদের সৈন্যের মধ্যে একজনও নেই যুবরাজের বিপদের খবর শুনে যে স্থির থাকতে পারে। কিন্তু সেনাপতি সাহেব আমাদের রাজধানীর খবর দিলেন। আমি চারিদিকেই দূত পাঠিয়েছিল, দুজন ছাড়া সব দুটি ফিরে এসেছে। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। শেরিফের পালিয়েছে। হাসির কথা নয় বাবা। কি করবো খা সাহেব, আমি খুশি হয়েছি। আমরা যুদ্ধ করে বন্ধু হুমায়ুন এসে আমাদের খ্যাতিতে ভাগ বসাবো, সে আমার কিছুটাই সহ্য করছে। তার চেয়ে বরং পালিয়েছে, সে ভালোই হয়েছে। এবার তার অস্ত্র পরীক্ষায় তো আর ফাঁকি চলবে না। কিন্তু সেবার কি হয়েছিল তুমি আমার কাছে বলো। সে বলবার কথা না খা সাহেব, সে আমাকে কিছু জিজ্ঞেস করে। সেবার আমি হেরেছিলাম। তীর ছুঁড়ে হারুনি বাবা, রাগ করে হেরেছিল। দেখুন রাজকুমার, আমাকে বন্দি করে আপনাদের কোনো লাভ নেই। তা কেন লাভ নেই রাজা? এই যুদ্ধের মধ্যে আপনাকে লাভ করাই তো সবচেয়ে বড় লাভ। তাদের যুদ্ধের অবসান হবে না। আমার ভাই ভাব চলেছে, সৈন্যরা তাকেই রাজা করবে। যুদ্ধ যেমন চলছিল তেমনই চলবে। আপনাকে মুক্তি দেব, কিন্তু সেটা তো একেবারে বিনামূল্যে দেওয়া চলবে না রাজা। সে আমি জানি, মূল্য দিতে হবে। আমি আপনার কাছে পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিতে রাজি আছি। শুধুমাত্র সন্ধিপত্র লিখে দিলে তো হবে না মহারাজ। আপনি যে পরাজয় স্বীকার করলেন তার কিছু নিদর্শন তো দেশে নিয়ে যেতে হবে। আপনাকে সহস্রত ভ্রমণ দেশের ঘোড়া ও টিকি হাতিয়ে হবে। সে উপহারে আমার প্রয়োজন নেই, কিন্তু মহারাজের মাথার মুকুটটা আমার কাছে। তার যে প্রাণটাও খবর ছিল। প্রাণ দিল, মুকুটটিকে বাঁচাতে পারবে না, মাঝে থেকে প্রাণটাই মিটে যাবে। তবে মুকুট নেই। কিন্তু এই মুকুটের সহিত আরাকানের চিরস্থায়ী শত্রু তাকে ঘরে নিয়ে যাচ্ছে। এই মুকুট যতদিন আবার ফেরত পাবো ততদিন আমার রাজবংশ শান্তি থাকবে না। এই তো রাজার মতো কথা। আমরাও তো শান্তি চাই না মহারাজ, আমরা ক্ষত্রিয়। আরেকটি বক্তব্য বাকি আছে। শীঘ্র যুদ্ধ নিবারণ করে এক আদেশপত্র আপনার সেনাপতির নিকট পাঠিয়ে দিন। ওপারে এতদিন যুদ্ধের উদ্যম হচ্ছে। এখনই আমার আদেশ নিয়ে যাবে। তবে চলুন সন্ধিপত্র লেখার ব্যবস্থা করা যাক।
দিয়েছে। জয়ের ভাব না নিয়ে সে যদি পালিয়ে থাকে তবে কি এমন ক্ষতি হয়েছে দাদা? না ভাই, আমরা 3 ভাই একত্রে বেরিয়েছি। বিজয় লক্ষ্মীর প্রসাদ ভাগ করে ভোগ না করতে পারলে আমাদের তো দুঃখ থেকে যাবে। তাছাড়া রাজধর যদি মাথা পেট করে বাড়ি ফিরে, আমাদের সৌভাগ্যে যদি তার রূপ বিকর্ষ হয়, তাহলে এই দীপ্তি আমাকে কিছুমাত্র সুখ দেবে না। সেনাপতি সাহেব, শত্রুর সঙ্গে হঠাৎ যুদ্ধ বন্ধ করলে কেন? এর কোনো খবর পেয়েছো? পেয়েছি বই কি, রাজধর আরাকানদাসকে বন্দী করেছিল। রাজধর? মিথ্যা কথা। যা মিথ্যা হওয়া উচিত ছিল এক এক সময় তাও সত্য হয়ে ওঠে। আমি দেখতে পাচ্ছি আল্লাহ দূতেরা এক এক সময় ঘুমিয়ে পড়ে, শয়তান তখন সমস্ত হিসাব উল্টো করে দিয়ে যায়। শয়তান কি রাজধরকে ছিনিয়ে দিতে পারে? কত দিয়েছিল সে অস্ত্র পরীক্ষার সময়, বড় সেই সন্তান দিয়েছেন। সেনাপতি সাহেব, তুমি রাজধরের উপর রাগ করো না। সে যদি যুদ্ধে যেতে থাকে, তাহলে তো আমাদেরই জিত। সে কখনো যুদ্ধ করলে, কখনো বন্দী করলে, আমরা তো কিছুই জানতে পারি না। কাল সন্ধ্যার পরে আমরা যখন যুদ্ধে ক্ষান্ত দিয়ে শিবিরে ফিরে এলেন, তখন সন্দেহ করে গোপনে নদী পার হয়ে হঠাৎ আরাকানদাসের শিবির আক্রমণ করে তাকে বন্দী করেছে। আমাদের সাহায্য করবার জন্য আমি তাকে এখানে প্রস্তুত থাকতে বলেছিলাম, সেখানে সে ছিলই না। আমি সেনাপতি আমার আদেশে মান্যই করিনি। অসংখ্য এজন্য শাস্তি হওয়া উচিত। শুধু তাই, যুবরাজ উপস্থিত থাকতে সে কিনা নিজের ইচ্ছে মতো সন্ধিপত্র রচনা করেছে। এর শাস্তি না দিলেই বড় অন্যায় হবে। তোমার দাদাকে এই সাহস কথাটি বুঝিয়ে দাও দেখি। এই যে রাজধর, তুমি কাপুরুষতা প্রকাশ করেছো। তোমার মতো যুদ্ধে ভক্ত দিয়ে পুরুষকার প্রকাশ করতে আমি এত দূরে আসিনি। আমি যুদ্ধ জয় করতে এসেছিলাম। তুমি যুদ্ধ করেছো এবং তার জয় করেছো। জয়লক্ষ্মীর মুখ থেকে লজ্জায় লাল করে তুলেছো। তা হতে পারে, সেটা প্রণয় লজ্জা, কিন্তু তিনি যে আমাকে বরণ করেছেন তার সাক্ষী এই মুকুট কাম। এই মুকুটটা আমার, এই আমার জয়ের পুরস্কার। যুদ্ধে পালিয়েছো, কিন্তু পুরস্কার পাবে কিসে? এই মুকুট যুবরাজ করবে। আমি কি পেরেছি? আমি বলবো রাজধর তো ঠিক কথাই বলছে। ওর জয়ের ধন তো উনি করলেন। সেনাপতির আদেশ লঙ্ঘন করে উনি অন্ধকারে চিতাভস্ম অবলম্বন করলেন। আর উনি বললেন মুকুট ভাঙা হলে কাটা পড়ে যদি দেশে যান তবেই ওকে শাস্তি। কি? আমি যদি না থাকতুম এই ভাঙা হাড়ির কাটা তোমারই পড়তে হতো। এতক্ষণ থাকতে কোথায়? যেখানে থাকি তোমার মতো পালিয়ে থাকতো না। ইন্দুকার, সত্যি বলতে কি রাজধর না থাকলে মাঝখানে কোনো বিপদ হতো? কিচ্ছু বিপদ হতো না। রাজধর শরীর লুকিয়ে রেখেই আমাদের বিপদে ফেলবার চেষ্টা করেছিল। রাজধর না থাকলে পুরো যুদ্ধ করে আনতো। রাজধর চুরি করে এনেছে। দাদা, এমন দুটি না তোমাকেই পড়াতাম, নিজে করতুম না। ভাই, সত্যি বলতে কি তুমি না থাকলে মাঝখানে কোনো বিপদ হতো? দাও, এগুলো আমি তোমাকেই করিয়ে দিচ্ছি। রাজধর ছাত্র ধর্ম লঙ্ঘন করেছিল বলে আজ তোমার কাছ থেকে পুরস্কার পেলে। আর আমি যে প্রাণকে তুচ্ছ করে বিপদের দিকে দাঁড়িয়ে যুদ্ধ করে তোমার কাছ থেকে একটা প্রশংসার কথাও শুনতে পেলাম না। আজ তোমার কাছ থেকে এই কথা শুনতে হলো যে রাজধর ছাড়া তোমাকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। দাদা, কেন আমি তো প্রস্তুত থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তোমার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করিনি? আমি কি পালিয়েছিলাম? শত্রু সৈন্যদের স্তন ছিন্ন করে তোমাকে উদ্ধার করিনি। তবে কি দেখে দাদা, কি দেখে তুমি বললে যে রাজধর ছাড়া তোমাকে কেউ বিপদ থেকে উদ্ধার করতে পারবো না? ভাই, আমি নিজের বিপদের কথা বলছি রে। থাক দাদা, রাজধরের মতো এমন অসাধারণ বীরকে যখন তুমি সহায় পেয়েছ, তখন সেখানে আমার আর কোনো প্রয়োজন নেই। চললেন দাদা। ভাই, আবার তুমি আত্মবিস্মৃত হচ্ছ। দাদা, যেখানে
তুমি কি আমাকে রক্ষা করবে?
কোনোদিন কোনো অপরাধ তুমি করতে দাঁড়ো, হাতে হাতে সমস্তই বিকাশ করে দিয়েছে। আজ পড়াশোনা করবো, তুমি তো কিছুই রাখনি। তোমার কেবল প্রাণ আর আল্লাহ যদি দেয়, তবে তার সর্বোত্তরের কোনো ফুলের কাছে সে প্রাণ হবে না।
Thank you.